আমার সংসার জীবন ১০ বছরের। আমার স্বামী যখন হাঁটুর বয়সে একটা মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে, তখনই আমাকে সেই সংসার ছাড়তে হয়। তবে সেটা আমার স্বামীর ইচ্ছাতে না, আমি নিজের ইচ্ছায় সংসার ত্যাগ করেছিলাম। আমার বিয়ে হয়েছিল পারিবারিকভাবে। বাবার একমাত্র মেয়ে আমি। আমার একটা ভাইও আছে। ভাই আমার থেকে বয়সে বড়। বাবা অনেকটা দেখাশোনা করে আমার বিয়ে দিয়েছিলেন। কিন্তু তখন আমি জানতাম না আমার স্বামীর অন্য কোথাও আরেকটা রিলেশন আছে। আমার বিয়েটা যেহেতু পারিবারিকভাবে হয়েছিল, তাই আমার শ্বশুর-শাশুড়ি এসে আমাকে পছন্দ করে তারপর বিয়েটা দিয়েছিলেন। তখন পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল। আমরা কোনো কিছুই বুঝতে পারিনি। বিয়ের পর আমি যখন শ্বশুরবাড়িতে গেলাম, তখন এ ঘর ও ঘরের লোকজনের কাছ থেকে জানতে পারি আমার স্বামী নাকি তার চাচাতো বোনকে অনেক বেশি ভালোবাসত। কিন্তু আমার শ্বশুর এই সম্পর্কের সম্পূর্ণ বিরোধী ছিলেন, যার জন্য মেয়েটার অন্য আরেক জায়গায় বিয়ে হয়ে যায়। এরপর আমার স্বামী তার জন্য এতটাই আপসেট হয়ে যায়, এতটাই পাগল দেওয়ানা হয়ে যায় যে সে নেশায় আসক্ত হয়ে যায়। আমার শ্বশুর তখন তাকে এই নেশা আসক্ত থেকে বের করার জন্য পাত্রী দেখতে থাকে বিয়ে দেওয়ার জন্য। এক সময় আমার স্বামী নিজেই নেশা থেকে ফিরে আসে। তখন সে আমার শ্বশুরকে বলে, আপনি যে সিদ্ধান্তটা ভালো মনে করেন আমি সেটাই মেনে নিব। তারপর এই তো আমার শ্বশুর আমাকে দেখাশোনা করে তারপর আমাদের বিয়েটা হয়। আমার বাবাও বেশ দেখাশোনা করেই আমার বিয়েটা দিয়েছে। যখন আমার বাবা আমার স্বামীদের বাড়িতে খোঁজখবর নিতে গিয়েছিল বিয়ের আগে, তখন পর্যন্ত এই সমস্ত কথাবার্তা আমরা কেউই জানতাম না। যত দিন যেতে থাকে আমি আস্তে আস্তে ফিল করতে থাকি আমার স্বামী এখনো পর্যন্ত ওই মেয়েটাকেই ভালোবাসে, আমাকে না। আমি নানানভাবে তাকে যাচাই বাছাই করার চেষ্টা করি, কিন্তু সে কখনো আমাকে কোনো কিছু বুঝতে দিত না। বিয়ের ৫ বছরের মাথায় আমার কোল আলো করে আমার একটা পুত্র সন্তান জন্ম নেয়। এই ৫ বছর সংসার জীবনে আমি অনেক কষ্ট করেছি, অনেক মানসিক আঘাত সহ্য করেছি। এই ৫টা বছরে আমি সংসার থেকে, পরিবারের সদস্যদের থেকে শুধু আঘাতই পেয়েছি, কোনো সাপোর্ট পাইনি। আমার শ্বশুর শাশুড়ি, ননদ, দেবর সবাই শুধু আমার কাজে দোষ ধরতো। ভালো রান্না করলেও দোষ ধরতো, মন্দ রান্না করলেও দোষ ধরতো। আর এদিকে আমার স্বামী আমার সাথে একটু হেসে কথা বলা বা আমাকে সময় দেওয়া, এগুলার কোনো কিছুই আমি তার কাছে পেতাম না। এই ৫ বছরে একটা সন্তানের জন্য আমাকে কম কাঠখড় পোড়াতে হয়নি। আমার হাজব্যান্ডও অনেক চেষ্টা করেছে, সেও চাইতো যে একটা বাচ্চা আসুক। কিন্তু এই ৫ বছরেও যখন আমি তাকে একটা সন্তান দিতে পারছিলাম না, তখন আমার নানান রকম কটু কথা শুনতে হয়েছে। তখন তো আমার দোষের আরও শেষই ছিল না। আমার হাজব্যান্ডের পরিবারের লোকজন, তার আত্মীয়স্বজন যেন এক মুহূর্তের জন্য ভুলে গিয়েছিল যে আমার হাজব্যান্ড মাদকাসক্ত। সমস্যা তার, সমস্যা আমার না। সেটা কখনো কেউ ভাবেনি। সবাই ভেবেছে সমস্যাটা শুধু আমারই। সমাজের লোকের, আত্মীয়স্বজনের যত কটু কথা সবকিছু আমাকেই শুনতে হয়েছে, আমাকেই সহ্য করতে হয়েছে। যাক, ভালো কথা, আমার কোল আলো করে আমার ছেলে এলো। পরিবারের সবাই তাকে অনেক ভালোবাসে, অনেক আদর করে। কিন্তু আমি আমার হাজব্যান্ডকে কোথায় যেন হারিয়ে ফেলেছি। আমি দিন দিন ফিল করতে থাকলাম আমার থেকে, আমার সন্তানের থেকে আমার হাজব্যান্ডের দূরত্বটা যেন দিন দিন বেড়েই চলেছে। আমি অনেক করে জানতে চাইলাম যে সে আসলে চায় কি, অনেকভাবে যাচাই বাছাই করতে চাইলাম, কিন্তু সে কিছুতেই আমার কাছে কোনো কিছু ধরা দিল না। স্বামী স্ত্রীর সম্পর্ক একটা মধুর সম্পর্ক, কিন্তু আমি বুঝতে পারতাম আমাদের ভেতরে এই ধরনের কোনো সম্পর্কই নেই। শুধুমাত্র সমাজে আমরা স্বামী স্ত্রী হিসাবে পরিচিত। এর বাইরে তার সাথে একটু খুশ গল্প, একটু হাসাহাসি, কোথাও ঘুরতে যাওয়া, এগুলোর কোনো কিছুই আমার কখনো হয়ে ওঠেনি। সে আমার সাথে কোথাও যেতে চাইতো না, সে তো আমার বাবার বাড়িতেও যেতে চাইতো না। এসব নিয়ে আমি অনেক আপসেট থাকতাম, আমার অনেক মন খারাপ থাকতো। একদিন আমার স্বামীর ফোন চেক করে আমি দেখতে পারলাম সে ওই সমস্ত বন্ধুদের সাথে এখনও মেলামেশা করে যারা নেশায় আসক্ত। তারা এখনও পর্যন্ত নেশা করে, অর্থাৎ আমার স্বামী তাদের সাথে মিশে সেও এখনও নেশা করে। এটা দেখার পর আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমি তাকে অনেকভাবে সেখান থেকে ফেরানোর চেষ্টা করি, কিন্তু ফেরাতে পারিনি। তারপর কোনো এক মাধ্যমে জানতে পারলাম আমার স্বামী অন্য একটা মেয়ের সাথে একটা সম্পর্কে আবদ্ধ। তখন আমি তার কাছে জানতে চাইলাম, একটা মানুষ কয়টা মানুষকে ভালোবাসতে পারে? তুমি একজনকে ভালোবেসেছিলে, এখন তোমার স্ত্রী, সন্তান সবকিছুই বর্তমান আছে, তোমার একটা পরিপূর্ণ সংসার, তুমি কিভাবে পারো অন্যজনের সাথে এরকম সম্পর্ক রাখতে? কিন্তু আমি যতবারই তার কাছে এই প্রশ্নগুলা করতাম, সে ততবারই আমাকে এড়িয়ে যেত। সে আমার কোনো কথারই উত্তর দিত না। এই সমস্ত নিয়ে সবসময় আমার মন খারাপ থাকতো। আমি অনেক চেষ্টা করেছি তাকে সেইখান থেকে ফিরিয়ে আনার, কিন্তু পারিনি। তার ফোনে ওই মেয়ের সাথে তার এত ছবি, এত ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও, যেগুলো দেখে আমি অনেক বেশি কান্না করতাম, অনেক বেশি কষ্ট পাই।
যাই হোক, এভাবে কাটিয়ে দিলাম আরও 4টা বছর। আমার ছেলে তখন 5 বছরে পা রাখল। এর মাঝে হুট করে যে এত কিছু ঘটে যাবে সেটা আমি স্বপ্নেও ভাবিনি। আমার স্বামী হঠাৎ একদিন ওই মেয়েটাকে বিয়ে করে বাড়িতে নিয়ে চলে আসে। এটা দেখে তো আমি পুরাই হতবাক। সে এসে আমার শ্বশুরের কাছে বলে, আমি আপনার কথা রেখেছি, এখন আপনাকে আমার কথা রাখতে হবে। এই মেয়েটাকে বউ বলে স্বীকৃতি দিতে হবে, তাকে এই বাড়িতেই রাখতে হবে। এই সমস্ত শোনার আর দেখার পর আমি পুরাই হতভম্ব হয়ে যাই। তারপর কোনো কিছু বুঝতে না পেরে ছেলেকে সাথে নিয়ে সোজা বাবার বাড়িতে চলে আসি। হয়তোবা আমি সেখানে থাকলেও থাকতে পারতাম, কিন্তু আমার ঘরটা তাকে ছেড়ে দিতে হতো। আমার প্রিয় জায়গাগুলো তাদেরকে ছেড়ে দিতে হতো। আমার যে অধিকার ছিল সেটাও ছেড়ে দিতে হতো। আমার শ্বশুর শাশুড়ি বারবারই আমাকে বলেছিল ওই বাড়িতে থাকতে, ওই বাড়ি ছেড়ে না আসতে। হয়তো আমার স্বামীও চেয়েছিল যে আমি যেন কাজের লোকের মতো ওই বাড়িতে থাকি, কিন্তু আমি সেটা চাইনি যে আমি আমার প্রিয় জায়গাগুলো ছেড়ে দিব আর আমার চোখের সামনে হাঁটুর বয়সে একটা মেয়েকে নিয়ে আমার স্বামী সুখে সংসার করবে, সেটা আমি কিছুতেই সহ্য করতে পারতাম না। তাছাড়া কোনো কাজের লোক হিসাবেও আমি ওই বাড়িতে থাকতে চাইনি। চলে এসেছি সংসার ত্যাগ করে, আমার 10 বছরের সাজানো সংসার। এখন আমার প্রশ্ন হলো, আমার দোষটা ছিল কোথায়? কি দোষ ছিল আমার? আমি আমার স্বামীকে অনেক বেশি ভালোবাসতাম। আমি মন দিয়ে আমার সংসারটা করার চেষ্টা করেছি, কিন্তু তারপরেও শেষ রক্ষা হয়নি। এখনো পর্যন্ত তার সাথে আমার সেপারেশন হয়নি। আমি এভাবেই আলাদা আছি। হয়তোবা তার সাথে আমার অল্প কিছুদিনের মধ্যেই সেপারেশন হয়ে যাবে। নয়তোবা তার সাথে ফাইনালি আরেকটা আলোচনা হবে। হয় ওই মেয়েটা বাড়িতে থাকবে, না হলে আমি থাকবো। এমন কিছু একটাই হবে। দেখা যাক এখন কি হয়। ব্লগের এই পর্যায়ে এসে কোথাও কোনো অংশে যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন। চাইলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, কারণ আপনার একটা শেয়ার আমার ব্লগগুলো আপনার মতো আরও অনেকের কাছে পৌঁছে দিবে। আর যারা আজকেই প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন বা যারা অলরেডি অনেক আগ থেকে আমার চ্যানেলের সাথে আছেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, তারা চাইলে কিন্তু সাবস্ক্রাইব করতেই পারেন। যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে পাশে থাকা বেল বাটনটির অল অপশনে ক্লিক করে রাখবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা আপনাদের সময় মতো সেটা দেখে নিতে পারেন। আর আপনারা যদি অলরেডি এই কাজগুলো করে থেকে থাকেন তাহলে আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। গরমে আসলে তেমন কোনো কিছু খেতে খুব একটা ইচ্ছা করছে না। একটু ভর্তা ভাজি বা ভুনা এই সমস্ত জাতীয় খাবার হলে আর কি হচ্ছে একটু খাওয়া যাচ্ছে। তাছাড়া অন্য কিছু খেতেই মন চাইছে না। তো আজকেই তো রান্না করব রুই মাছ দিয়ে পুঁই শাক আর সেই সাথে হচ্ছে ছোট মাছ দিয়ে আম চচ্চড়ি। আম চচ্চড়িটা কিন্তু বেশ মজাই লাগে। ছোট বড় যেকোনো মাছ দিয়ে সাথে হচ্ছে ২-১ টা আলু আর একটু বেশি করে পেঁয়াজ কুচি করে দিয়ে যদি রান্না করা হয় তাহলে কিন্তু খেতে বেশ মজাই লাগে। আমি এর আগে একদিন করেছিলাম। সেদিন অবশ্য ছোট মাছ দিয়ে করিনি, বড় মাছ দিয়েই করেছিলাম চচ্চড়ি। তো হচ্ছে সামরিন আর ওর বাবা সবাই অনেক পছন্দ করেছে। যার জন্য আজকে ভাবলাম যে বড় মাছ দিয়ে তো একদিন করেই দেখেছি। তো আজকে ছোট মাছ দিয়ে করে দেখা যাক কেমন লাগে। তো আমার কোন আপু ভাইয়াদের এই আম চচ্চড়ি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। কালকে মসুর ডাল রান্না করেছিলাম, পাতলা ডাল, কিন্তু ও ফ্রিজে যে আম ছিল সেটা আমি ভুলেই গেছি। তো পরে রাতে যখন একটা আপুর ব্লগ দেখছিলাম তখন দেখি আপু হচ্ছে আম দিয়ে টক ডাল রান্না করেছে। তখন আমার এত বেশি আফসোস হচ্ছিল যে ইস, আমার ফ্রিজেও তো আম ছিল, আমিও তো চাইলে হচ্ছে পাতলা ডালই রান্না করেছি, তো আম দিয়ে টক ডাল তো আমিও রান্না করতে পারতাম। তো এত মানে মিস্টেক হয়ে গেল। আমি যদি আপুর ব্লগটা রাতে না দেখে হচ্ছে সকালের দিকে দেখতাম তাহলে কিন্তু অবশ্যই আমার মনে থাকতো আমিও হচ্ছে আম দিয়ে টক ডাল রান্না করতাম। আসলে শীতের সাথে কিছু খাবারের সম্পর্ক খুব বেশি পরিপূরক। যেমন শীতের সময় পিঠা পায়েস এগুলা খেতে ভালো লাগে, ঠিক তেমনি গরমের সময়ও কিন্তু টক ডাল, তারপর চচ্চড়ি এগুলা কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আর আমার মেয়েটা তো মাশাআল্লাহ ডাল অনেক বেশি পছন্দ করে। আলু ভর্তা আর ডাল হলে তার তো অন্য কোনো কিছুই লাগে না। কালকে ডাল রান্না করছি, আমি যখনই ডাল রান্না করি ওর জন্য একটু বেশি করেই করি। তো কালকে সেই ডাল আজকে পর্যন্তও আছে। তো ও করেছে কি, আর আজকের কোনো তরকারি সে খায়নি। কালকে থেকে শুধু ওই ডাল দিয়েই খেয়ে যাচ্ছে। ওকে যদি টানা আমি ডাল দিতেই থাকি তাহলে কোনো সমস্যা নেই। ও অনায়াসেই সেটা খেয়ে নিবে।
তো এদিকে তো আম চচ্চড়িটা আমি হাত মাখা করেই বসিয়ে দিব। এখানে সমস্ত মসলা দিয়ে দিয়েছি। বাটা মসলার মধ্যে যেটা আছে রসুন বাটা, কাঁচামরিচ বাটা, পেঁয়াজ বাটা, সরিষা আর জিরা বাটা। তারপর এতেও পরিমাণ মতো হলুদ, লবণ, তেল এগুলা দিয়ে হাত মাখা করে মাখিয়ে নিচ্ছি। চচ্চড়িটা সবসময় হাত মাখা করে দিলেই বেশি ভালো লাগে। তারপর এই তো পরিমাণ মতো পানি দিয়ে এখন চুলায় রান্নাটা বসিয়ে দিলেই হয়ে যাবে। তো যাই হোক, আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।